হোলি উৎসবে রং খেলতে গিয়ে ছেলের অদ্ভুত অনুরোধ। আমি শিহরিত হয়ে উঠলাম যখন সে বলল, মা, রং তোমাকে আরও সুন্দর করেছে। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে চাই। আজ এই উৎসবের দিনে তুমি আমাকে বিয়ের কথা দাও। হোলি উৎসবে সবাই মিলে বাড়ির ছাদে রং খেলছিলাম। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই এসেছে। বাবা সবার গালে রং লাগাচ্ছেন, বন্ধুরা একে অপরকে ভিজিয়ে দিচ্ছে। ছেলে আমার গালে লাল রং লাগিয়ে দিল, আমি তার কপালে। রং খেলতে খেলতে মাথা থেকে পা পর্যন্ত রঙিন হয়ে গেলাম। এমন সময় ছেলে আমাকে একপাশে ডেকে নিয়ে গেল। মা, তোমাকে একটা কথা বলবো, সে বলল। আমি ভাবলাম হয়তো কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে। রঙের ভেতর থেকে হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরে এই কথাগুলো বলল। সবাই রং খেলার ব্যস্ততা ছিল, আমি নিথর হয়ে দাঁড়িয়ে রইলাম। এই আনন্দের দিনে আমার ছেলে কেন এমন বিকৃত প্রস্তাব দিচ্ছে? ছাড়ো আমাকে, আমি ওকে ধাক্কা দিলাম। সবাই ব্যস্ত, কেউ দেখছে না। তুমি পাগল হয়ে গেছ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনিন্দিতা মজুমদার। আমার বয়স ৪৬ বছর। আমার স্বামীর নাম দেবব্রত মজুমদার, বয়স ৪৯ বছর। আমাদের ২ সন্তান, অভিষেক আর সুমি। অভিষেক ২০ বছর বয়সী, কলেজে পড়ে। সুমি ১৬ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন ঘটনাটা ঘটল যখন আমরা হোলির উৎসব পালন করছিলাম। আমাদের পারিবারিক বাড়িতে প্রতিবছর সবাই মিলে হোলি উৎসব পালন করি। এবার ছেলে অভিষেক বাড়িতে এসেছিল কলেজ থেকে ছুটি নিয়ে। সকাল থেকে সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিল উৎসবের। দেবব্রত আর তার বন্ধুরা রং কিনতে গিয়েছিল। আমি আর আমার বোন পায়েস বানাচ্ছিলাম। সুমি তার বান্ধবীদের ডেকেছিল। সবাই মিলে তৈরি হচ্ছিল রঙের খেলার জন্য। আমার বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি সবাই এসেছিল। বাড়িতে মানুষের ভিড় লেগে গিয়েছিল। সকাল থেকে সবাই আনন্দে মেতে উঠেছিল। সবার মুখে হাসি, গান আর উচ্ছ্বাস। হোলির খেলা শুরু হল ১০টার দিকে। সবাই একে অপরের গায়ে রং মাখাতে শুরু করল। আকাশ থেকে পড়ছিল হালকা রোদ, বাতাসে ভাসছিল আবির আর গুলালের গন্ধ। ছাদে বাজনা বাজছিল, সবাই নাচছিল, গাইছিল। সবার মুখে হাসি, সবার গায়ে রঙের ছোপ। আমি লাল শাড়ি পরেছিলাম, মাথায় সাদা ফুলের মালা। দেবব্রত আমাকে দেখে বলল, আজ তুমি রানীর মতো দেখাচ্ছ। আমি হাসলাম। সবাই মিলে একসাথে খেলছিলাম। ছেলে অভিষেক এসে আমার গালে লাল রং লাগাল। আমি তার কপালে নীল রং লাগালাম। তারপর রং খেলতে খেলতে মাথা থেকে পা পর্যন্ত রঙিন হয়ে গেলাম। সবাই হাসছিল, আনন্দ করছিল। এমন সময় অভিষেক আমাকে একপাশে ডেকে নিয়ে গেল। বলল, মা, তোমাকে একটা কথা বলবো। আমি ভাবলাম হয়তো সে কোনো সারপ্রাইজ দিতে চায়। কিন্তু তখন কি জানতাম যে এই কথাটি আমার জীবন বদলে দেবে। আমি অভিষেককে অনুসরণ করে ছাদের একপাশে গেলাম। সে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলল, মা, রং তোমাকে আরও সুন্দর করেছে। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে চাই। আজ এই উৎসবের দিনে তুমি আমাকে বিয়ের কথা দাও। আমি হতবাক হয়ে গেলাম। আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি সত্যি আমার ছেলে অভিষেক? আমার বুক ধড়ফড় করতে লাগল। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে যেন আমার ছেলে নয়। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তুমি পাগল হয়ে গেছ? আমি তোমার মা, আমি চিৎকার করে উঠলাম। কিন্তু সবাই রং খেলায় এত মশগুল ছিল যে কেউ আমাদের দেখছিল না। তখন অভিষেক হাসতে শুরু করল। হাসতে হাসতে সে বলল, মা, আসলে আমি তোমার আসল ছেলে নই। তার কথা শুনে আমি আরও বেশি হতবাক হয়ে গেলাম। এ কি বলছে সে? সে বলতে লাগল, আমি অভিষেক নই। আমি হচ্ছি অভিজিৎ, অভিষেকের যমজ ভাই। আমরা জন্মের পরেই আলাদা হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে কখনো দেখোনি। আমি তখন পুরোপুরি বিভ্রান্ত। আমার কোনো যমজ সন্তান নেই। অভিষেক আমার একমাত্র ছেলে। অভিজিৎ বলে কেউ নেই। এই লোকটা কে? কেন সে এসব বলছে? সে আমার ছেলের মতো দেখতে কেন? তুমি কে? তুমি আমার ছেলেকে কি করেছ? আমি ভয়ে কাঁপতে লাগলাম। সে গম্ভীর হয়ে বলল, মা, আমি তোমার শত্রু নই। আমি অনেক দূর থেকে এসেছি তোমাকে একটা সত্য বলতে। তুমি যাকে তোমার ছেলে মনে করো সে আসলে তোমার ছেলে নয়।
20 বছর আগে হাসপাতালে দুটি শিশু জন্মেছিল। একজন ছিল অভিষেক, আরেকজন ছিলাম আমি, অভিজিৎ। কিন্তু একজন লোক আমাদের বদল করে দিয়েছিল গু। আমি তার কথা বিশ্বাস করতে পারছিলাম না। ওর মুখের রঙে আবির আর গুলাল লেগে আছে, চোখে অন্য একটা চাহনি। আমি ভয়ে পিছিয়ে যেতে লাগলাম। না, এটা সম্ভব না। তুমি মিথ্যা বলছ, আমি বললাম। সে পকেট থেকে একটা ছবি বের করল। এটা দেখো। এটা আমাদের জন্মের সময়কার ছবি। আমরা দুজন একসাথে আছি। ছবিটা দেখে আমি আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়লাম। সেখানে দুটি শিশু একসাথে শুয়েছিল, একদম একই রকম দেখতে, যেন এক ছাঁচে ঢালা। কিন্তু কেন? কে আমার সন্তানদের বদল করে দিয়েছিল? কেন? আমি কাঁদতে শুরু করলাম। অভিজিৎ বলল, মা, আমি তোমাকে সব বলবো। কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে। আমরা বিপদে আছি। অভিষেক বিপদে আছে। আমি তাকে বাঁচাতে এসেছি। আমি তখন পুরোপুরি হতবাক। একদিকে আমার সন্তানের পরিচয় নিয়ে সন্দেহ, অন্যদিকে এই অজানা লোকের কথা। কে সত্যি বলছে? কি সত্যি? আমি কি স্বপ্ন দেখছি? অভিষেক কোথায়? সে ঠিক আছে তো? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। অভিষেক বন্দী হয়ে আছে। একটা গোপন সংগঠন তাকে ধরে নিয়ে গেছে। তারা তোমাদের পরিবারের পিছনে লেগেছে, সে ধীরে ধীরে বলতে লাগল। কেন? আমাদের পরিবারের সাথে কার কি শত্রুতা? আমি জিজ্ঞেস করলাম। সে আমার হাত ধরে বলল, মা, তোমার স্বামী কি তোমাকে কখনো তার অতীত সম্পর্কে বলেছেন? তিনি কি পূর্বে কি কাজ করতেন, কোথায় থাকতেন, সে সম্পর্কে কিছু বলেছেন? আমি মাথা নাড়লাম। না, তিনি তার অতীত নিয়ে কখনো বেশি কথা বলেন না। আমি জানি তিনি একটা বড় কোম্পানিতে কাজ করেন, অনেক বড় পদে আছেন। কিন্তু এর বেশি কিছু জানি না। তিনি আসলে কে জানো? অভিজিৎ জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। তিনি একসময় একটা গোপন সংস্থার প্রধান ছিলেন। এক সময় তিনি অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য রক্ষা করতেন। এখন সেই তথ্য চুরি করার জন্য তোমাদের পিছনে লেগেছে একটা আন্তর্জাতিক সংগঠন। আমি অবাক হয়ে শুনছিলাম। আমার স্বামী একজন সাধারণ ব্যবসায়ী, কোনো গোপন সংস্থার সাথে তার কি সম্পর্ক? অভিষেককে বাঁচাতে হলে তোমাকে আমার সাথে আসতে হবে। তোমার স্বামীকে সাবধান করতে হবে। তিনি বিপদে আছেন। অভিজিৎ বলল। আমি দ্বিধায় পড়লাম। আমি কাকে বিশ্বাস করব? কি করব? এসব কি সত্যি নাকি কোনো ষড়যন্ত্র? আমি কি করে বিশ্বাস করব যে তুমি সত্যি বলছ? যে তুমি আমার সন্তানের শত্রু নও? আমি জিজ্ঞেস করলাম। সে আবার পকেট থেকে আরেকটি কাগজ বের করল। এই দেখো, এটা আমার জন্ম সার্টিফিকেট। এখানে তোমার আর বাবার নাম আছে। আমি কাগজটা দেখলাম। সত্যিই সেখানে আমার আর দেবব্রতের নাম ছিল, জন্ম তারিখ ঠিক অভিষেকের মতোই। মা, আমাদের সময় কম। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি আমার সাথে আসবে অভিষেককে বাঁচাতে? সে জিজ্ঞেস করল। আমি ভয়ে কাঁপছিলাম। কিন্তু একজন মায়ের হৃদয় সন্তানের জন্য সব বিপদ মাথা পেতে নিতে পারে। অভিষেক বিপদে থাকলে আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। আমি তোমার সাথে যাব। কিন্তু আগে আমাকে দেবব্রতকে বলতে দাও। আমি বললাম। না, তাকে এখন বলা যাবে না। তার ফোন ট্র্যাক করা হচ্ছে। আমাদের এখনই যেতে হবে, সে বলল। কিন্তু আমি দ্বিধা করছিলাম। মা, বিশ্বাস করো, এটাই একমাত্র উপায়। আমরা পরে বাবাকে জানাবো। অভিজিৎ বলল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ঠিক আছে। কিন্তু আমি সুমিকে একটা কথা বলে আসি। মা, আমরা সবাইকে বিপদে ফেলব। তাদের এখন কিছু না জানানোই ভালো। অভিষেককে বাঁচানোর জন্য আমাদের এখনই যেতে হবে। অভিজিৎ জোর দিয়ে বলল। আমি কিছুক্ষণ ভাবলাম। যদি অভিষেক সত্যিই বিপদে থাকে তাহলে আমাকে যেতে হবে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ঠিক আছে। আমি তোমার সাথে যাব। কিন্তু আমি একবার সবাইকে দেখে নিতে চাই। আমি বললাম। অভিজিৎ রাজি হল। আমি ফিরে এলাম উৎসবের মাঝে। সবাই তখনও রং খেলায় মত্ত। দেবব্রতকে দেখলাম তার বন্ধুদের সাথে হাসছে। সুমি তার বান্ধবীদের সাথে নাচছে। আমার পরিবার, আমার সব কিছু। কয়েক মিনিট পর আমি অভিজিতের সাথে বেরিয়ে পড়লাম। সে আমাকে নিয়ে একটা গাড়িতে উঠল। গাড়িতে আরও দুজন লোক ছিল। তারা গম্ভীর মুখে আমাদের দিকে তাকাল। কোথায় যাচ্ছি আমরা? আমি জিজ্ঞেস করলাম। একটা নিরাপদ জায়গা। সেখানে তোমার সাথে কিছু লোক কথা বলতে চান।
তারা তোমাকে সব ব্যাপারে সাহায্য করবেন ও অভিজিৎ বলল। গাড়ি চলতে শুরু করল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। কলকাতার রাস্তা দ্রুত পিছনে সরে যাচ্ছে। আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি? আমার পরিবার কি ঠিক থাকবে? আমি কি আবার তাদের দেখতে পাব? গাড়ি শহরের বাইরে চলে গেল। অনেকক্ষণ যাওয়ার পর আমরা একটা বড় বাড়ির সামনে এসে থামলাম। বাড়িটা নির্জন এলাকায়, চারপাশে গাছপালা। এখানে কে আছে? আমি জিজ্ঞেস করলাম। তোমার অতীত ও অভিজিৎ বলল। আমরা গাড়ি থেকে নামলাম। বাড়ির দরজা খুলে বেরিয়ে এলো একজন মহিলা, বয়স 50-এর কাছাকাছি, চোখে চশমা, পরনে সাদা শাড়ি। অনিন্দিতা, অনেক দিন পর তোমাকে দেখলাম। কেমন আছো? তিনি বললেন। আমি অবাক। আপনি আমাকে চেনেন? আমি আপনাকে চিনি না গি। তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। আমি তোমার জন্মের সময় থেকে তোমাকে দেখেছি কি? তিনি বললেন। আমি আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। এই মহিলাকে? তিনি আমার জন্ম সম্পর্কে কি জানেন? চলো, ভেতরে আসো। তোমাকে অনেক কিছু বলার আছে কি? তিনি আমাকে ভেতরে নিয়ে গেলেন। বাড়ির ভেতরটা সুন্দর করে সাজানো। পুরনো আমলের আসবাবপত্র, দেয়ালে ছবি। আমি একটা সোফায় বসলাম। অভিজিৎ আমার পাশে বসল। মহিলা চা নিয়ে এলেন। অনিন্দিতা, আমার নাম অঞ্জলি দেবী। আমি একসময় তোমার বাবার সাথে কাজ করতাম গু। আমার বাবা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তোমার বাবা মহেন্দ্র চৌধুরী। তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন ও অঞ্জলি দেবী বললেন। আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। কিন্তু আমার বাবা তো বিজ্ঞানী ছিলেন না। তিনি একজন শিক্ষক ছিলেন গু। অঞ্জলি দেবী মাথা নাড়লেন। যাকে তুমি তোমার বাবা মনে করো, তিনি আসলে তোমার বাবা নন। তোমার আসল বাবা মহেন্দ্র চৌধুরী, যিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন। কিন্তু সেই আবিষ্কারের কারণে তিনি বিপদে পড়েছিলেন গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার মাথা ঘুরছিল। আমার আসল বাবাকে? আমার পরিবার কারা? আমি কে? আমি জিজ্ঞেস করলাম, কণ্ঠ কাঁপছিল। অঞ্জলি দেবী একটা পুরনো বাক্স খুললেন। সেখান থেকে একটা পুরনো ফটো অ্যালবাম বের করলেন। এই দেখো, এই ছবিতে তোমার আসল বাবা মা আছেন। এটা তোমার জন্মের কয়েকদিন পরের ছবি। আমি ছবিটা দেখলাম। একজন সুন্দরী মহিলা একটি শিশুকে কোলে নিয়ে আছেন, পাশে একজন চশমা পরা পুরুষ। আমার বাবা মা? তারা কারা? তোমার আসল নাম অন্বিতা চৌধুরী। তোমার জন্ম হয়েছিল 1977 সালে, কলকাতার একটি প্রাইভেট হাসপাতালে গু। অঞ্জলি দেবী বললেন। আমি আরও ছবি দেখতে লাগলাম। আমার বাল্যকালের ছবি, আমার যাকে বাবা মা মনে করতাম তাদের সাথে নয়, এই অপরিচিত লোকদের সাথে। আমার সাথে এমন কেন হলো? কেন আমাকে আমার আসল পরিবার থেকে আলাদা করা হলো? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। অঞ্জলি দেবী আমার হাত ধরলেন। অন্বিতা, তোমার বাবা একটি বিশেষ সূত্র আবিষ্কার করেছিলেন। সেই সূত্রের সাহায্যে একটি শক্তিশালী শক্তি উৎপাদন করা যেত। তিনি চেয়েছিলেন এই আবিষ্কার মানবতার কল্যাণে ব্যবহার করতে। কিন্তু একটি আন্তর্জাতিক সংগঠন চেয়েছিল এটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে গু। অভিজিৎ বলল, তোমার বাবা সেই সূত্রটি কাউকে দিতে রাজি হননি। তিনি সেটি লুকিয়ে রেখেছিলেন এবং বলেছিলেন যে তিনি এটি ধ্বংস করে দিয়েছেন। কিন্তু সেই সংগঠন বিশ্বাস করেনি। তারা তোমার পরিবারকে হুমকি দিয়েছিল গু। অঞ্জলি দেবী আরও বললেন, তারপর তোমার বাবা মা সিদ্ধান্ত নিলেন তোমাকে নিরাপদ রাখার জন্য অন্য একটি পরিবারে পাঠাতে হবে। তাই তোমাকে দত্তক দেওয়া হয়েছিল। কিন্তু শুধু তোমাকে নয়, তোমার ভাইকেও। আমার ভাই? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তোমার একটি যমজ ভাই ছিল। তার নাম অনির্বাণ। তাকেও অন্য এক পরিবারে দত্তক দেওয়া হয়েছিল গু। আমি অভিজিতের দিকে তাকালাম। না, আমি অনির্বাণ নই। আমি অভিজিৎ, অভিষেকের যমজ ভাই। আমার কাহিনী আলাদা ঘি। অভিজিৎ বলল। তাহলে আমার ভাই কোথায়? আমার বাবা মা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। অঞ্জলি দেবী দীর্ঘশ্বাস ফেললেন। তোমার বাবা মা দুর্ঘটনায় মারা গেছেন 20 বছর আগে। তোমার ভাই অনির্বাণকে নিরাপদে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু এখন সেই সংগঠন আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা খুঁজে বের করেছে যে তোমরা এখনও বেঁচে আছো গু। আর তারা তোমার স্বামী দেবব্রতকেও খুঁজে বের করেছে। দেবব্রত আসলে একজন গোয়েন্দা, যিনি তোমাকে রক্ষা করার জন্য তোমার স্বামী হিসেবে ভূমিকা পালন করছিলেন ও অভিজিৎ যোগ করল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার পুরো জীবনটাই একটা মিথ্যার উপর তৈরি।
দেবব্রত আমার আসল স্বামী নয়? আমাদের বিয়ে, আমাদের সন্তানরা? তোমার সন্তানরা তোমাদেরই সন্তান। কিন্তু দেবব্রত আসলে তোমার বাবার গবেষণাগারে কাজ করতেন। তিনি তোমাকে রক্ষা করার জন্য এই ভূমিকা নিয়েছিলেন ও অঞ্জলি দেবী বললেন। আমি কাঁদতে লাগলাম। আমার পুরো জীবনটাই একটা মিথ্যা? আমার স্বামী, আমার পরিবার, আমার পরিচয় সবই মিথ্যা? তাহলে অভিষেক? তাকে কেন অপহরণ করা হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। কারণ তারা ভেবেছে অভিষেক তোমার আসল ছেলে নয়, বরং তোমার ভাই অনির্বাণ। তারা মনে করে অনির্বাণ তোমার বাবার সূত্রের রহস্য জানে। অভিজিৎ ব্যাখ্যা করল। এবং তারা তোমাকেও খুঁজছে। কারণ তারা মনে করে তোমার বাবা তোমাকে সেই সূত্রের একটি অংশ দিয়ে গেছেন। অঞ্জলি দেবী বললেন। কিন্তু আমি কিছুই জানি না। আমি কিভাবে অভিষেককে বাঁচাতে পারি? আমি জিজ্ঞেস করলাম। অঞ্জলি দেবী একটি পুরনো বাক্স খুলে একটি ছোট নোটবুক বের করলেন। এটা তোমার বাবার ডায়েরি। এর মধ্যে সেই সূত্রের রহস্য লুকানো আছে। তুমি এটা পড়ো, হয়তো তুমি বুঝতে পারবে। আমি ডায়েরিটা হাতে নিলাম। এটা পুরনো, পাতাগুলো হলুদ হয়ে গেছে। প্রথম পাতায় লেখা, অন্বিতা, আমার মেয়ে, যদি কখনো এই ডায়েরি তোমার হাতে আসে। আমি ডায়েরি পড়তে শুরু করলাম। আমার বাবার হাতের লেখা, যাকে আমি কখনো চিনিনি। তার কথা, তার গবেষণা, তার ভয়। ঘণ্টাখানেক পরে আমি ডায়েরি শেষ করলাম। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমার বাবা মারা যাননি দুর্ঘটনায়। তাকে হত্যা করা হয়েছিল। আমি বললাম, কণ্ঠ ভারী। অঞ্জলি দেবী মাথা নাড়লেন। হ্যাঁ, তিনি জানতেন যে তাকে হত্যা করা হবে। তাই তিনি আগেই সেই সূত্রটি লুকিয়ে রেখেছিলেন এবং তোমাকে এবং তোমার ভাইকে নিরাপদে সরিয়ে রেখেছিলেন। সূত্রটি কোথায় লুকানো আছে? অভিজিৎ জিজ্ঞেস করল। আমি ডায়েরির একটি পাতা দেখালাম। এখানে একটি মানচিত্র আছে। সূত্রটি লুকানো আছে আমাদের পুরনো বাড়িতে, একটি গোপন ঘরে। কি সেই বাড়ি কোথায়? অঞ্জলি দেবী জিজ্ঞেস করলেন। দার্জিলিংয়ে, পাহাড়ের উপরে। বাবা লিখেছেন যে বাড়িটি এখনও আছে, কিন্তু কেউ সেখানে থাকে না। আমি বললাম। অভিজিৎ উঠে দাঁড়াল। আমাদের সেখানে যেতে হবে। অভিষেককে বাঁচাতে হলে সূত্রটি খুঁজে বের করতে হবে। কিন্তু অভিষেক কোথায়? আমি জিজ্ঞেস করলাম। আমাদের তথ্য অনুযায়ী তাকে দার্জিলিংয়ের কাছেই একটি গোপন ঘাঁটিতে আটকে রাখা হয়েছে। তারা তাকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু সে কিছুই জানে না। অঞ্জলি দেবী বললেন। আমাদের দ্রুত যেতে হবে। তারা অভিষেককে আঘাত করতে পারে। অভিজিৎ বলল। আমি উঠে দাঁড়ালাম। আমি প্রস্তুত। চলো, আমরা যাই। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে একটা জোর শব্দ হল। কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে। তারা এসে গেছে, অঞ্জলি দেবী চিৎকার করে উঠলেন। অভিজিৎ দ্রুত আমার হাত ধরে টানল। এদিকে আসো। আমাদের পালাতে হবে। আমরা বাড়ির পেছনের দিকে দৌড়ে গেলাম। অঞ্জলি দেবী একটা গোপন দরজা খুললেন। এই সুড়ঙ্গ দিয়ে যাও। এটা তোমাদের নিরাপদে বাইরে নিয়ে যাবে। আপনি আসবেন না? আমি জিজ্ঞেস করলাম। না, আমি তাদের আটকে রাখব। তোমরা সূত্রটি খুঁজে বের করো এবং অভিষেককে বাঁচাও, তিনি বললেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। ধন্যবাদ, অঞ্জলি আন্টি। যাও দ্রুত, তিনি বললেন। অভিজিৎ আমাকে টেনে নিয়ে সুড়ঙ্গের ভেতরে ঢুকল। সুড়ঙ্গটা অন্ধকার, কিন্তু অভিজিতের কাছে একটা টর্চ ছিল। আমরা দ্রুত এগিয়ে চললাম। এই সুড়ঙ্গ কোথায় গিয়ে শেষ হবে? আমি জিজ্ঞেস করলাম। নদীর ধারে। সেখানে একটা নৌকা আছে। আমরা সেটা দিয়ে পালাব। অভিজিৎ বলল। আমরা প্রায় 10 মিনিট ধরে সুড়ঙ্গ দিয়ে হাঁটলাম। শেষে আমরা বাইরে বেরিয়ে এলাম। সামনে একটা নদী, চাঁদের আলো চকচক করছে। ওই যে নৌকা, অভিজিৎ দেখিয়ে দিল। আমরা নৌকার দিকে দৌড়ে গেলাম। কিন্তু হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ হল। অন্বিতা দেবী, দাঁড়ান। আমরা ঘুরে দেখলাম একজন লোক, হাতে বন্দুক। তার পিছনে আরও 2 জন লোক। কে আপনি? আমি জিজ্ঞেস করলাম, ভয়ে কাঁপছিলাম। আমার নাম রাজীব সিংহ। আমি ডার্ক ফোর্স নামক সংগঠনের প্রধান। আপনার বাবার সূত্রটি আমাদের দিন, তাহলে আপনার ছেলেকে ছেড়ে দেব, লোকটি বলল। অভিজিৎ আমাকে তার পিছনে টেনে নিল। আপনি মিথ্যা বলছেন। আপনি কখনোই ওকে ছাড়বেন না। রাজীব হাসল। ঠিক আছে। তাহলে হয় আপনারা আমাদের সাথে আসুন, নয়তো আমরা এখানেই আপনাদের শেষ করে দেব। আমি ভয়ে পিছিয়ে গেলাম। কি করব এখন? কিভাবে এই বিপদ থেকে বাঁচব?
অভিজিৎ হঠাৎ একটা ছোট ডিভাইস বের করল। আপনি কি এটা খুঁজছেন? রাজীবের চোখ বড় হয়ে গেল। সূত্রটি। এটাই সেই অনুশক্তি ডিভাইস। হ্যাঁ, এটাই সেই ডিভাইস। এটা আমার কাছে আছে। আপনি যদি অভিষেককে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে এটা দেব, ও অভিজিৎ বলল। রাজীব কিছুক্ষণ ভাবল। ঠিক আছে। কিন্তু আমি কিভাবে বিশ্বাস করব যে ওটা আসল? আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। অভিজিৎ ডিভাইসটা খুলল এবং একটা বোতাম টিপল। হঠাৎ চারপাশে এক তীব্র আলো ছড়িয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড পরে আলো মিলিয়ে গেল। এটাই প্রমাণ। এটা আসল, ও অভিজিৎ বলল। রাজীব মুগ্ধ হয়ে ডিভাইসের দিকে তাকিয়েছিল। অবিশ্বাস্য। দা চৌধুরী সত্যিই একটি অসাধারণ আবিষ্কার করেছিলেন। এখন আপনার কথা রাখুন। অভিষেককে ছেড়ে দিন, অভিজিৎ দাবি করল। রাজীব হেসে উঠল। আসলে আমরা অভিষেককে ধরিনি। সে নিরাপদে আছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছেন আপনি? আপনি তো বললেন। আমি মিথ্যা বলেছিলাম। রাজীব বলল। আমরা অন্য কাউকে ধরেছি, যার নাম অনির্বাণ। তোমার আসল ভাই। আমার ভাই? আমি চিৎকার করে উঠলাম। হ্যাঁ, তোমার যমজ ভাই। তাকে ধরে আনা হয়েছে আমাদের ঘাঁটিতে। এখন তুমি আমাদের সাথে আসবে, নয়তো তাকে মেরে ফেলা হবে। রাজীব বলল। আমি অভিজিতের দিকে তাকালাম। সে আমাকে ইশারা করল শান্ত থাকতে। ঠিক আছে, আমি আপনাদের সাথে যাব। কিন্তু সূত্রের বিনিময়ে আমার ভাইকে ছেড়ে দিতে হবে। আমি বললাম। রাজীব মাথা নাড়ল। সূত্র চাই, তোমাকেও চাই, তোমার ভাইকেও চাই। তোমাদের দুজনের মধ্যে কোথাও সেই গোপন তথ্য লুকানো আছে। অভিজিৎ রাজীবের দিকে ডিভাইসটা ছুঁড়ে মারল। ধরো। এটা নাও। রাজীব ডিভাইসটা ধরতে গিয়ে বন্দুক ফেলে দিল। সেই সুযোগে অভিজিৎ আমার হাত ধরে টেনে নিয়ে নৌকার দিকে দৌড়ে গেল। ওদের ধরো, রাজীব চিৎকার করে উঠল। আমরা নৌকায় উঠে পড়লাম। অভিজিৎ দ্রুত নৌকা চালু করল। নৌকা নদীতে ভেসে উঠল। পিছন থেকে গুলির শব্দ হল। কিন্তু আমরা তখন পর্যাপ্ত দূরে চলে গিয়েছিলাম। ওটা কি ছিল? সেই ডিভাইস, আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ হাসল। না, ওটা একটা সাধারণ ফ্ল্যাশলাইট ছিল, যেটাকে আমি একটু মডিফাই করেছিলাম। আসল সূত্র তোমার বাবার বাড়িতে লুকানো আছে। আমি গভীর শ্বাস নিলাম। আমার ভাই অনির্বাণ। তাকে কি সত্যি ধরা হয়েছে? অভিজিৎ মাথা নাড়ল। হ্যাঁ, তাকে ধরা হয়েছে। কিন্তু আমরা তাকে উদ্ধার করব। তবে আগে আমাদের সূত্রটি খুঁজে বের করতে হবে। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। শিলিগুড়ি। সেখান থেকে আমরা দার্জিলিং যাব। তোমার বাবার বাড়ি খুঁজে বের করব। অভিজিৎ বলল। নৌকা নদীর মাঝখানে চলছিল। চাঁদের আলো চারপাশ রূপালি দেখাচ্ছিল। আমি আকাশের দিকে তাকালাম। তারাগুলো টিমটিম করছে। অভিজিৎ, তুমি আসলে কে? তুমি কেন আমাকে সাহায্য করছ? আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি অভিষেকের যমজ ভাই ঠিকই। কিন্তু আমরা দত্তক নেওয়া হয়েছিলাম আলাদা পরিবারে। আমি জানতাম না যে আমার একটা ভাই আছে। যখন জানতে পারলাম তখন তাকে খুঁজতে বের হলাম। কিন্তু তার আগেই ডার্ক ফোর্স আমাকে ধরে ফেলল। তারা তোমাকে ধরেছিল? তারপর? আমি জিজ্ঞেস করলাম। আমি তাদের সাথে কাজ করার ভান করেছিলাম। তাদের বিশ্বাস অর্জন করেছিলাম। তারা আমাকে বলেছিল অভিষেককে খুঁজে বের করতে। কিন্তু আমি অভিষেককে সাবধান করে দিয়েছিলাম। তারপর আমি তোমার কাছে এসেছিলাম। অভিজিৎ বলল। কিন্তু তুমি যে কথা বললে হোলি উৎসবের সময়। আমি ইতস্ত। আমি একটু হাসলাম। সেটা কাজ করেছিল বটে। আমরা আরও অনেকক্ষণ নৌকায় যাত্রা করলাম। শেষে শিলিগুড়ির কাছে এসে পৌঁছালাম। অভিজিৎ নৌকা ভাড়া দিল এবং আমরা একটা গাড়ি ভাড়া করলাম দার্জিলিং যাওয়ার জন্য। তোমার কাছে মানচিত্র আছে তোমার বাবার বাড়ি খুঁজে বের করার জন্য? অভিজিৎ জিজ্ঞেস করল। আমি ডায়েরিটা খুললাম। হ্যাঁ, এখানে আছে। তিগার হিল রোডে একটা বাড়ি। বাড়িটার নাম অদৃশিখর। গাড়ি পাহাড়ি রাস্তা দিয়ে উঠতে লাগল। সকাল হয়ে গিয়েছিল। চারপাশে সবুজ পাহাড়, মেঘের উপর সূর্যের আলো পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি হয়েছিল। কতদিন আগে তোমার বাবা মা মারা গিয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম।
প্রায় 5 বছর আগে একটা কার দুর্ঘটনায় অভিজিৎ বলল। তারপর আমি অনাথাশ্রমে ছিলাম। তারপর আমি আমার অতীত সম্পর্কে খুঁজতে শুরু করি এবং আবিষ্কার করি আমার একটা যমজ ভাই আছে গি। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না গি। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন?
খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। ৫,০০০ টাকা গু। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে ১০,০০০ টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া ৩,০০০, মায়ের ওষুধ ২,০০০, খরচপাতি ৩,০০০। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। ১৫,০০০ টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা ৩তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স ৪০-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন উ। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। ৩ বছর ধরে উ। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। ১ সপ্তাহের মধ্যে ফোন করব উ। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম ১,০০০ টাকা। রাকিবের পকেটে ৫ টাকা ছিল। বাকি ৫ টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি গু। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে কি? রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে। চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম ৩ মাস ভাড়া লাগবে না গি। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি গু। তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল ৫টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে ৩ দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র ২ জন। ছাত্রছাত্রী প্রায় ১৫০। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে।
সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হলো জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না। বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনো চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কি? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে গিউ। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গু। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। সপ্তম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে গি। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব, খিমা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না গি। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গি। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল।
একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে ৩৫,০০০ টাকা গু। রাকিব বিশ্বাস করতে পারল না। ৩৫,০০০ টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গু। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন ৫৫,০০০ টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ। আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ। আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন ৫০,০০০ টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন ৪০,০০০ টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল।
2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 100। তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। শিক্ষকদের ট্রেনিং দেয়া। স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে। 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর। রাকিবের বয়স এখন 33। তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে। 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। 1000 বাচ্চা পড়ছে। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি। তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা, সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব। অনন্যা বলল।
তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে, আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়, সত্যের জয়। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাগু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল, জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে, 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন গু। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন গু। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল।
ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো উ। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন, ঢাকা, বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে, তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গ। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে গি। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গু। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার 10টা আলোর পাঠশালাগু আছে। 10টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা গু। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয় গে। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন গে। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে। কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালাগু আছে। 15,000 বাচ্চা পড়ছে। 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। 3 বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়।
সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল, বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না। কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা। কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।